আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সবাইকে নিয়ে মানবিক রাষ্ট্র গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে সুসংহত করতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জঙ্গিদের জামিন বাতিল করবে সরকার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কতা। দেশে জঙ্গি তৎপরতা নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব রয়েছে। কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠ থেকে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে সেনাবাহিনী। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, কিছুক্ষণ পর রূপপুরে শুরু হচ্ছে প্রথম ইউনিটের ইউরেনিয়াম লোডিং। এবং সারা দেশে কালবৈশাখী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। 4 সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্কতা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকার সবাইকে নিয়ে ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ন্যায় বিচার হবে শেষ কথা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের অবসান শেষে জনগণ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, অসহায় দরিদ্র মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্য, শেখ হাসিনার স্বৈরশাসন বিরোধী আন্দোলনে গুম, নির্যাতনের শিকার এবং আদালতে ন্যায় বিচার চাইতে গিয়ে ভোগান্তির শিকার বেশ কয়েকজন ব্যক্তি বক্তব্য রাখেন। শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই 111 সরকারের সময় নিজের 1.5 বছরের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। অবশ্যই প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসান হয়েছে। এখন জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সব ক্ষেত্রে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি সহ অসহায় দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়। এটি একটি জীবন্ত মূল্যবোধ, যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে অবদান রাখায় 2 ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে পুরস্কৃত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দেশে জঙ্গি আছে,
শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় একটি গোষ্ঠী জঙ্গি তৎপরতার চেষ্টা করছে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এদের একটি অংশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। এ বিষয়ে সতর্ক সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে হঠাৎ করেই আলোচনায় জঙ্গিবাদ। জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সচিবালয়, পুলিশ সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এতে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। জঙ্গি হামলার বিষয়টি প্রকৃত নাকি ধারণাসূচক এমন প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে। তিনি জানান, দেশে জঙ্গি আছে। শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার আকাঙ্ক্ষা থেকে একটি গোষ্ঠী এসব কাজ করতে পারে। বাইরে থেকে ইন্ধনও থাকতে পারে। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা এক্সিজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের অভিযোগে মামলা, সাজা কিংবা মৃত্যুদণ্ড হয়েছিল অনেকের। তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সময় জামিনে মুক্ত হন। তারা যদি পুনরায় একই কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি। তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের ভোগান্তি কমতে শুরু করেছে। মজুদ আছে প্রায় 2.5 লাখ টন তেল, আসছে আরও 2 লাখ টন। 30 এপ্রিলের মধ্যে আরও ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে চরমপন্থী সংগঠনের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সম্প্রতি সুন্দরবনে ডাকাতদের উপদ্রব বেড়েছে বলেও জানান তিনি। কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিদ্যমান আইন অনুযায়ী মাঠে রয়েছে সেনাবাহিনী, পর্যায়ক্রমে তাদের তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মনির হোসেন তপুর রিপোর্ট। উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তার জন্য বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয় কোস্টগার্ড। বিভিন্ন ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে 31 বছরে পা দিয়েছে বাহিনীটি। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান। এ সময় বাহিনীটির মহাপরিচালক রিয়ার এডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় এবং মৎস্য সম্পদ রক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধে কোস্টগার্ড নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম 8 থেকে 10,000 জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরও অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, এই বাহিনীর বহরে হেলিকপ্টার এবং মেরিটাইম সার্ভিলেন্স সুবিধা যোগ করা হবে। বাহিনীর জনবল 10,000-এ উন্নতি করার পরিকল্পনা রয়েছে সরকারের বলেও জানান তিনি। আধুনিক জাহাজ ও অত্যাধুনিক সিস্টেম সমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযোজিত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জঙ্গি বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়,
তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। এর আগে কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের জন্য 14 জনকে দেওয়া হয় কোস্টগার্ড পদক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের জ্বালানি ইতিহাসে আজ সূচিত হচ্ছে এক অনন্য মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হচ্ছে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং। এর মধ্যে দিয়েই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেশের সবচাইতে ব্যয়বহুল আর স্বপ্নের প্রকল্প রূপপুর। বিকেল ৩টায় এই প্রকল্পের রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি দেওয়া হবে। ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের এই সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমেই মূলত বিদ্যুৎ উৎপাদনের মূল পর্বের কাজ শুরু হবে। এই স্বপ্নযাত্রায় সাক্ষী হতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি রাফায়েল গ্রসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ সহ অন্যান্যরা। ২০১৭ সালের নভেম্বর মাসে শুরু হয় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এবছরের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরো প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়। এর মাধ্যমেই জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে। রূপপুর পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি লোড করা মানেই তাৎক্ষণিক উৎপাদন নয়, এটি একটি দীর্ঘ কারিগরি প্রক্রিয়া শুরু। আগামী ৩০ দিন ধরে চলবে ১৬৩টি অ্যাসেম্বলি স্থাপনের কাজ। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তি দিয়ে পানিকে উচ্চচাপে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ। এটি একটি স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে চলে। ২৪০০ মেগাওয়াট সক্ষমতার এই বিশাল কেন্দ্রটি চালু হলে শিল্প ও কৃষিতে আসবে নতুন গতি। সবচেয়ে বড় সুবিধা হলো, একবার জ্বালানি লোডে কেন্দ্রটি টানা ১৮ মাস নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম। নির্মাণ পর্যায় থেকে অপারেশনাল পর্যায়ে যাওয়ার এই যাত্রা দেশের জন্য এক বিশাল প্রযুক্তিগত অর্জন। জীবাশ্ম জ্বালানির এই সংকটে রূপপুরই হতে যাচ্ছে আগামী টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানি নিরাপত্তার মূল স্তম্ভ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত পোষণ করে দুই দেশই। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কিভাবে বিশুদ্ধ পানি নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি জানিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারের ফলে ঢাকা শহরে ঝুঁকি বাড়ছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বৃষ্টির পানি ধরে রাখা ও হাতের ঝিলের পানি পরিশোধন করে পানের উপযোগী করে তোলার পরামর্শ দেন তিনি। এ সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুযোগ হয়েছিল পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যাওয়ার, তো সেখানে আমি দেখেছি যে তারা সবাই সারফেস ওয়াটার ব্যবহার করছেন। সুতরাং আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তাভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বসাবো আর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। লেট আস ট্রাই যে আমরা কীভাবে
বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। বর্তমান সরকার সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে। সমস্যা সমাধানে সময়ের প্রয়োজন বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শরণার্থী ও অভিবাসন বিষয়ক এক কর্মশালায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দেশের রাজনীতিতেও দুর্যোগের সৃষ্টি হয়েছিল, তাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সৃষ্টি হয়েছে। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি উপস্থিত ছিলেন। এবং সভ্যতার এমন গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যাকে খুব একটা ভালোভাবে বুঝতে পারেনি অথবা বোঝার সময় পায়নি। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিকতা লাভ না করতে পারার কারণে এখানে রাজনৈতিক প্রক্রিয়াও এখনো সেই পরিমাণ পরিপক্ক না, যা একটা উন্নত দেশের নীতি নির্ধারণের প্রক্রিয়ার মধ্যে বিরাজ করে। জ্বালানি তেল নিতে অপেক্ষার লাইন ছোট হয়ে আসছে। পেট্রোল পাম্পগুলোতে নেই যানবাহনের দীর্ঘ সারি। অনেকটা ভোগান্তি ছাড়াই তেল নিতে পারছেন গ্রাহকরা, তবে এখনও রয়েছে সার্ভার জটিলতা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়। আগে যেখানে জ্বালানি তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে অল্প সময়ের অপেক্ষায় মিলছে কাঙ্ক্ষিত তেল। তেলের দাম বাড়ার পরে ভাবছি যে সিরিয়াল দিলেই তেল পাবো, কিন্তু এইরকম তো আরো হচ্ছে না। সরকার যে বলে যে তেলের ঘাটতি নাই, আমরা যারা লাইনে ড্রাইভিং জগতে আছি, যারা তেলের গাড়ি চালায়, এরা বুঝি যে তেলের সংকটটা কতটুকু আছে। 1টা 2টা পর্যন্ত দাঁড়ায় থাকাও কোনো লাভ হয় না। 3টার সময় যাবেন, ভোর 6টা পর্যন্ত কিছুই না, বাকিটাই যে বাইকারের কাছে শুনেন। 9 ঘন্টা সিরিয়াল দিয়া এই পাম্প থেকে তেল নিছি, এখন 10 মিনিটে আসলাম। আগের তুলনায় তো আমরা এখন তেলটা ভালোই পাচ্ছি, যেমন প্রতিদিনই তেল দিচ্ছে। আগে তো মাঝে মাঝে 2-1 দিন 3 দিন বন্ধ ছিল, কিন্তু সেই জিনিসটা এখন নাই। জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা মামলা সহ মোট 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে ওই আদেশ দেন। তবে খায়রুল হকের বিরুদ্ধে আরও 2টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। গত 8ই মার্চ বিচারপতি তাকে 4 মামলায় জামিন দেন। পরে 11ই মার্চ দুদকের মামলায়ও জামিন পান তিনি। জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ, তবে এর মধ্যেই নিম্ন আদালতে আরও 2 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কমছে না হাম ও উপসর্গে শিশু মৃত্যু। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 32 শিশু। এদিকে বান্দরবানের আলী কদমের মরণী পাড়ায় হামে আক্রান্ত হয়ে 4 বছরের শিশু রিংতন ম্রো ও একই এলাকার পাহাড় ভাঙা পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 3 মাসের শিশু মিন পাও ম্রোর মৃত্যু হয়েছে। অন্যদিকে শেরপুরে হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে 30 রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি আছে। এ পর্যন্ত 3 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সারা দেশে আগামী 48 ঘন্টা কালবৈশাখী এবং 96 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে নদী বন্দরগুলোতেও। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সপ্তাহখানেক টানা তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তি এনে দেয় বৃষ্টি। তবে তা যখন কালবৈশাখী ঝড় ও অতি ভারী বৃষ্টিতে রূপ নেয়, তখন তা হয়ে ওঠে শঙ্কার। আবহাওয়া অফিস বলছে, আগামী 2 দিন সারা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চমকানো সহ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 8টা ডিভিশনে আমাদের পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় হতে পারে। কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সেটা 8টা ডিভিশনের জন্য আমরা যদি দিই, ভারী বর্ষণের জন্য 96 ঘন্টা
আর কালবৈশাখী ঝড়ের জন্য আমরা দিচ্ছি 48 ঘন্টা। এর ফলে কোথাও কোথাও তৈরি হতে পারে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় আশঙ্কা রয়েছে ভূমিধসের। আর ভারী বর্ষণ যদি কয়েকদিন টানা হয়, এক থেকে 2 দিন হলেই ওই জায়গায় পাহাড়ি মাটিগুলো অনেকটা ভঙ্গুর, অনেক সময় আমাদের ভূমিধস বা ল্যান্ডস্লাইড হতে পারে এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে অনেক সময় হয়তো বা নিহত হতে পারে বা আহত হতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের বেশি তারতম্যে তৈরি হচ্ছে তীব্র বাতাস। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্ক বার্তা রয়েছে নদী বন্দরগুলোর জন্য। বায়ুচাপের তারতম্য বিরাজ করছে, এই জন্য আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। সম্প্রতি বজ্রপাতে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনায় কৃষক ও হাওড় অঞ্চলের জেলেদের সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। টানা গরমের পর বন্দরনগরী চট্টগ্রামে দেখা মিলল স্বস্তির বৃষ্টির। এ সময় নগরীর প্রবর্তক মোড় ও মুরাদপুর সহ বিভিন্ন এলাকার সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। এদিকে আবহাওয়া বিভাগ থেকে বেলা 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। উত্তাল রয়েছে সাগর। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। তেহরান বলছে জাতিসংঘ সমুদ্র আইন মানতে বাধ্য নয় তারা। অন্যদিকে যুদ্ধবন্ধে ইরানের দেয়া প্রস্তাবে খুশি হতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। মধ্যপ্রাচ্য যুদ্ধ কোন দিকে যাবে তার গতিপথ কি তবে রাশিয়াই ঠিক করে দেবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ায় যাওয়ার পরে এই আলোচনা আরও বেশি হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান আব্বাস আরাকচি। বৈঠকের পর তিনি জানান, রাশিয়ান ফেডারেশনের মতো ভালো বন্ধু ও মিত্র ইরানের পাশে রয়েছে। এদিকে যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাব দিয়েছে ইরান, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। And I hope what people now understand is that we have a president, the 47th president of the United States is not a game player. গত 11 এপ্রিল ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি 3 স্তরের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এছাড়া ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় 69 জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজস্ব ফাঁকি বন্ধে আর্থিক লেনদেনকে একটি কেন্দ্রীয় ব্যবস্থায় আনার প্রস্তাব করেছে পেশাজীবী সংগঠনগুলো। এনআইডি বা টিআইএন এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে রাজস্ব বোর্ডের সংযোগ স্থাপনের প্রস্তাব দেয় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস ICAP। সকালে এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় এসব পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, এর মাধ্যমে একজন ব্যক্তির দেশে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট বা
এফডিআর রয়েছে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে 1,20,00,000-এর বেশি টিআইএনধারী থাকলেও এর মধ্যে বেশিরভাগই রিটার্ন দাখিল করেন না। তাদের আয়ের উৎস নজরদারিতে আনা হলে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থের সন্ধান পাওয়া যাবে বলে মনে করে আইসিএবি। তবে আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়াতে কর কাঠামোকে ঢেলে সাজানোর কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ আগামীকাল। এ দফায় রাজ্যের 7 জেলার 142টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। গণনা হবে আগামী 4 মে। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় হবে ভোট গ্রহণ। সোমবার সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। শেষ দফার ভোটের আগেই বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটকে ঘিরে নিরাপত্তা জোরদারে উত্তর 24 পরগনা জেলার সাথে থাকা বাংলাদেশের সীমান্ত 3 দিন বন্ধ রাখা হচ্ছে। এবার খেলার খবর। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে আজ রাতে এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের এই ম্যাচে প্যারিসের মাঠ কাঁপাবে ইউরোপের অন্যতম বিধ্বংসী 2 আক্রমণ ভাগ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পরাগার মানের রিপোর্ট। ফর্মে থাকা বায়ার্ন মিউনিখ ইতিমধ্যেই বুন্দেসলিগার শিরোপা জিতেছে। তাছাড়া পিএসজি ও বায়ার্ন একে অপরের চিরচেনা প্রতিপক্ষ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে তারা এখন পর্যন্ত 16 বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন। পিএসজির বিপক্ষে শেষ 5 ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এমনকি এই মৌসুমে লিগ পর্যায়ে বায়ার্ন 2-1 গোলে প্যারিস জয় করে ফিরেছিল। তবে সেমিফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়নদের সমীহই করছেন বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি। খেলার কৌশলের দিক থেকে মনে হয় আমাদেরকে কঠিন এক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, কারণ তারা আমাদের আক্রমণগুলো ঠেকাতে সব রকমের চেষ্টাই করবে। আর পিএসজির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও জয় পেতেই পরিকল্পনা সাজাচ্ছে। কোচ হিসেবে দ্রুততম চ্যাম্পিয়ন্স লিগের 50টি জয়ের মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন পিএসজি বস লুইস এনরিকে। 76 ম্যাচে তার জয় 49টি। তবে নিজের রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন পিএসজির হেড কোচ। দলের সাফল্যের দিকেই নজর তার। ইতিহাস গড়াটা অসাধারণ, কিন্তু আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। আমাদের খেলার মান আরো উন্নত করতে চাই। আমি আরো 2টো ম্যাচ খেলে শিরোপা জয়ের ভাবনায় আছি। সব মিলিয়ে রাতে এক শ্বাসরুদ্ধকর ফুটবল যুদ্ধের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। সবার চোখ অধীর আগ্রহে তাকিয়ে থাকবে প্যারিসের মাঠের দিকে। পরাগামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সবাইকে নিয়ে মানবিক রাষ্ট্র গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে সুসংহত করতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জঙ্গিদের জামিন বাতিল করবে সরকার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় সতর্কতা। দেশে জঙ্গি তৎপরতা নেই, চরমপন্থী সংগঠনের অস্তিত্ব রয়েছে। কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠ থেকে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে সেনাবাহিনী। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। কিছুক্ষণ পর রূপপুরে শুরু হচ্ছে প্রথম ইউনিটের ইউরেনিয়াম লোডিং। এবং সারা দেশে কালবৈশাখী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। 4 সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্কতা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।